মনে আছে স্কুলের প্রথম দিন মা কিভাবে যত্ন করে আপনার পায়ে জুতোটা পরিয়ে দিতেন? সেই জুতোর সোলে লেখা ছিল একটা নাম, বাটা। আমরা বিশ্বাস করে বড় হয়েছি এটা আমাদের নিজের, আমাদের মাটির ব্র্যান্ড। কিন্তু সত্যিটা জানলে বুকটা ধক করে উঠবে। বাটা এক ফোঁটাও দেশি নয়, এটা এমন এক বিদেশি খেলা যা এতটাই নিখুঁতভাবে চলেছে যে খোদ ভারতের সাবেক রাষ্ট্রপতিও প্রকাশ্যে বলতে বাধ্য হয়েছিলেন বাটা চেক ব্র্যান্ড, ভারতীয় নয়। তাহলে প্রশ্ন একটাই, কিভাবে একটা বিদেশি কোম্পানি আমাদের আবেগের সবচেয়ে গভীর জায়গাটা দখল করে নিল? যে গল্প বইয়ে লেখা নেই সেই গল্প নিয়ে হাজির আমি সুমন। আপনারা দেখছেন আনফিল্টার্ড সুমন। গল্পটা শুরু হয় স্বপ্ন দিয়ে নয়, একটা প্রায় ভেঙে পড়া পরিবারের জেদ দিয়ে। 1894 সালের 24শে আগস্ট চেক প্রজাতন্ত্রের ছোট্ট শহর জিলনে 3 ভাই বোন টমাস, আন্তোনিন আর আনা বাটা মায়ের কাছ থেকে পাওয়া মাত্র 80 গোল্ডেন, আজকের হিসেবে প্রায় $320 নিয়ে নেমে পড়েন এক জুতোর ব্যবসায়ী। 800 বছর ধরে যে পরিবার শুধু হাতে হাতে জুতো সেলাই করে এসেছে তারাই প্রথমবার স্বপ্ন দেখল কারখানার। কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। মাত্র 10 জন কর্মী দিয়ে শুরু হওয়া ব্যবসা 1 বছরের মধ্যেই দেউলিয়া হওয়ার মুখে। 1895 সালে ঋণের পাহাড়ে ডুবে যাওয়া টমাস বাটার সামনে তখন দুটো পথ, হাল ছেড়ে দেওয়া অথবা সবকিছু বাজি রেখে নতুন কিছু করা। তিনি বেছে নিলেন দ্বিতীয়টা। দামি চামড়ার বদলে সস্তা ক্যানভাস দিয়ে জুতো বানানো শুরু করলেন। যে সিদ্ধান্তটা একটা প্রায় শেষ হয়ে যাওয়া পরিবারের ব্যবসাকে ফিরিয়ে আনলো মৃত্যুর মুখ থেকে। 1897 সালের মধ্যেই সব ঋণ শোধ হয়ে যায়। তারপর 1932 সাল এক বিমান দুর্ঘটনায় হঠাৎ থেমে যায় টমাস বাটার জীবন। যে মানুষটা নিজের হাতে গড়েছিলেন এই সাম্রাজ্য, তিনি আর নেই, অথচ তার স্বপ্নটা তখনও বেঁচে। ভাই আন্তোনিন বাটা কাঁধে তুলে নেন সেই ভার। আর ঠিক এই শোকার্ত মানুষটাই কয়েক বছর পর ভারতে এমন একটা সিদ্ধান্ত নেবেন যা বাটাকে চিরদিনের জন্য বাংলার মাটিতে গেঁথে দেবে। 1931 সালে বাটা প্রথম পা রাখে কলকাতার কাছে কোন্নগরে, মাত্র 75 জন চেক বিশেষজ্ঞ নিয়ে একটা পরীক্ষামূলক ছোট্ট কারখানা হিসেবে। কাজ ভালো চলায় 1934 সালের জানুয়ারিতে হুগলি নদীর পূর্ব তীরে জান আন্তোনিন বাটা স্থাপন করেন এক আস্ত শিল্প শহর, যার নাম দেওয়া হলো। এখানেই লুকিয়ে আছে আসল গল্পটা। আর এটা শুধু ব্যবসার গল্প নয়, একটা মানবিক গল্পও বটে। ভাবুন তো, চেক প্রজাতন্ত্র থেকে হাজার হাজার মাইল দূরে এসে অচেনা এক নদীর তীরে যখন বিদেশি প্রকৌশলীরা প্রথম ইউনিয়ন জ্যাক আর চেকস্লোভাকিয়া পতাকা পুঁতছিলেন, তখন তাদের মনে নিশ্চয়ই এক ক্লাস অনিশ্চয়তা ছিল। বাটানগর তৈরি হয়েছিল জিলনা শহরের আদলে। ব্রিটিশ নগর পরিকল্পনাবিদ এবেনেজার হার্ভারের গার্ডেন সিটি কনসেপ্ট অনুসরণ করে কারখানার পাশাপাশি তৈরি হলো স্কুল, হাসপাতাল, ক্লাব, বাসস্থান। যেন একটা গোটা জীবন এখানেই বেঁধে দেওয়া হলো। যেসব শ্রমিক প্রকৌশলী এই শহর গড়ে তুলেছিলেন তারা এসেছিলেন ভিন্ন ভিন্ন ধর্ম আর জাতীয়তা থেকে। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, তবু একটা কারখানার মেঝেতে দাঁড়িয়ে তারা একসাথে স্বপ্ন দেখেছিলেন। সেই বৈচিত্র্য আর ঐক্যই হয়ে ওঠে বাটানগরের প্রথম দিনের হৃদয়। পরবর্তীতে বাংলাদেশেও টঙ্গী ও ধামরাইয়ে বড় কারখানা গড়ে ওঠে স্থানীয় কাঁচামাল ও জনবল দিয়ে। ফলাফল এমন একটা কোম্পানি যার নামের সাথে বিদেশি শব্দটা আর কারো মাথায় আসতো না। কিন্তু শুধু স্থানীয় কারখানা বসিয়ে বাজার দখল করা যায় না, এর পেছনে ছিল 3টি নিখুঁত মনস্তাত্ত্বিক অস্ত্র। স্ট্র্যাটেজি 1, 99 পয়সার ফাঁদ, যা খোদ টমাস বাটা নিজেই আবিষ্কার করেছিলেন। আপনি কি খেয়াল করেছেন, বাটার কোনো জুতোর দাম কখনো 1000 বা 500 টাকা লেখা থাকে না, লেখা থাকে 999 বা 499। এটা কোনো কাকতালীয় ব্যাপার না। খোদ টমাস বাটা বিংশ শতাব্দীর শুরুতেই বুঝেছিলেন ক্রেতার মন 999-কে 1000-এর চেয়ে 900-র কাছাকাছি মনে করে। মানুষ মনে করে তার পকেট যেন একটু বেশি সামলে নিতে পারছে। আজকে যাকে আমরা বলি লেফট ডিজিট বায়াস, বাটা সেটাকে গোটা বিশ্বের রিটেল ইন্ডাস্ট্রিতে প্রথম বড় আকারে চালু করেছিল। আর আজ দুনিয়ার প্রায় প্রতিটি দোকানে আপনি এই এক ট্রিক দেখবেন। স্ট্র্যাটেজি 2, শৈশব থেকেই ভালোবাসা তৈরি। 1936 সালে বাটা ভারতের স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য বিশেষভাবে ডিজাইন করে আনে বাটা টেনিস, রাবারের টো গার্ড লাগানো পিন স্ট্রাইপ ক্যানভাস জুতো। এটা তৈরি হয়েছিল ভারতে, ভারতের জন্য, ভারতীয়দের হাতে। ভাবুন তো সেই মুহূর্তটা, নতুন শিক্ষাবর্ষের আগে বাবা মায়ের হাত ধরে প্রথমবার বাটার দোকানে ঢোকা, নতুন জুতোর গন্ধ আর সেই ছোট্ট বুক ভরা গর্ব যখন প্রথম দিন স্কুলের সবার সামনে হাঁটা যায়। এই আবেগটাই বাটা কিনে নিয়েছিল। আর শৈশবেই তৈরি হয়ে যেত একটা আজীবনের বিশ্বাস, টেকসই জুতো মানেই বাটা। স্ট্র্যাটেজি 3,
মিক্সড প্রাইস, মিক্সড বিশ্বাস। সে যুগে অন্য দোকানগুলোই দরদাম চলতো, কিন্তু বাটা শহরের প্রাণকেন্দ্রে কাজ ঘেরা নিজস্ব শোরুম বসালো, যেখানে প্রতিটা জুতোর দাম আগে থেকেই লেখা। কোনো দর কষাকষি নেই, কোনো ঠকার ভয় নেই। গ্রাহক জানতো বাটায় ঢুকলে যা দাম দেখছে তাই দিতে হবে। এই স্বচ্ছতাই সেই যুগে ছিল বিপ্লবাত্মক। তিনটে স্ট্র্যাটেজি মিলিয়ে বাটা হয়ে উঠল প্রায় অপ্রতিরোধ্য। কিন্তু ইতিহাস বলে, যে কোম্পানি একবার রাজত্ব করে সেই একদিন সবচেয়ে বড় বিপদে পড়ে। বাটার ক্ষেত্রেও ঠিক তাই হলো। 90 দশক, একদিকে আন্তর্জাতিক স্পোর্টস ব্র্যান্ড নাইকি, অ্যাডিডাস, পুমা বাজারে ঢুকে পড়ল ঝকঝকে ফ্যাশনেবল ডিজাইন নিয়ে। অন্যদিকে স্থানীয় পর্যায়ে গড়ে উঠল কড়া প্রতিদ্বন্দ্বী খাদিমস, স্পার্কস, অ্যাপেক্স। বাটা তখনও আটকে পুরনো ডিজাইনে, যেন সময় থেমে গেছে। আর এখানেই লুকিয়েছিল সবচেয়ে কষ্টের অংশটা। যে ব্র্যান্ড একদিন প্রতিটি শিশুর প্রথম ভালোবাসা ছিল, সেই একই ব্র্যান্ডকে তারই সন্তানরা এড়িয়ে যেতে শুরু করলো। তরুণ প্রজন্মের চোখে বাটা হয়ে পড়ল আঙ্কেলের ব্র্যান্ড, নির্ভরযোগ্য কিন্তু নিরামিষ, বোরিং। একটা কোম্পানির জন্য এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? যখন তার নিজের গড়ে তোলা প্রজন্মই তাকে অস্বীকার করতে শুরু করে, প্রশ্ন উঠল, বাটা কি তাহলে সময়ের স্রোতেই হারিয়ে যাবে? বাটা বুঝলো বদলাতে হবে, না হলে অস্তিত্বই থাকবে না। শুরু হলো সারপ্রাইজিংলি বাটা ক্যাম্পেইন। শোরুম নতুন করে সাজানো হলো, আনা হলো ট্রেন্ডি স্নিকার্স আর ক্যাজুয়াল কালেকশন। এখানে এলো সবচেয়ে চালাক চাল, মাল্টি ব্র্যান্ড স্ট্র্যাটেজি। স্পোর্টসের জন্য নিজস্ব সাব ব্র্যান্ড পাওয়ার, তরুণদের স্ট্রিটওয়্যারের জন্য নর্থ স্টার, আর প্রিমিয়াম সেগমেন্টের জন্য বাটা নিল আমেরিকার বিখ্যাত ব্র্যান্ড হুস পাবিজের এক্সক্লুসিভ লাইসেন্স। অর্থাৎ হুস পাবিজ মূলত আমেরিকার কোম্পানি উলভারহ্যান্ড ওয়ার্ল্ডওয়াইডের মালিকানাধীন, কিন্তু ভারত ও দক্ষিণ এশিয়ায় এর তৈরি বিপণন আর বিক্রির সম্পূর্ণ অধিকার বাটার হাতে। মানুষ যখন সেই চেনা ছোটবেলার বাটা শোরুমে ঢুকে দেখলো সেখানেই আন্তর্জাতিক মানের প্রিমিয়াম আর ট্রেন্ডি জুতো পাওয়া যাচ্ছে, তখনই খেলা ঘুরে গেল। এটা যেন সেই একই পুরনো বন্ধু যে হারিয়ে যায়নি, শুধু নিজেকে নতুন করে চিনিয়েছে। শতবর্ষী কোম্পানি প্রমাণ করলো বয়স কোনো বাধা নয়, বাধা শুধু বদলাতে না চাওয়ার জেদ। বাটার 130 বছরের এই যাত্রা থেকে আমরা একটা শব্দ শিখি, গ্লোকালাইজেশন। আন্তর্জাতিক মানের কোম্পানি হয়েও স্থানীয় মানুষের আবেগ, সংস্কৃতি আর নস্টালজিয়াকে কেন্দ্রে রাখা। আর হয়তো এটাই আসল সত্যি। বাটা যেদিন থেকে জিনলের ছোট্ট কারখানা ছেড়ে বাংলার মাটিতে পা রেখেছিল, সেদিন থেকে সে আর শুধু বিদেশি থাকেনি। আমাদের শৈশবের প্রতিটি স্কুলের সকাল, পুজোর গন্ধ আর মায়ের হাতে পরিয়ে দেওয়া সেই প্রথম দিনের স্মৃতি, এগুলোই বাটাকে আমাদের নিজের করে তুলেছে, কোনো কাগজে কলমের মালিকানা নয়। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী সময়ে কোন ব্র্যান্ড সম্বন্ধে জানতে চান কমেন্টে জানান। ভালো থাকবেন।